সংশোধনাগারে নাচের অনুষ্ঠান করে ঈশিতাকে বাঁচানোর প্ল্যান করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রকে মিডিয়ার সামনে ঠাসিয়ে একটা চড় মারে কাবেরী আর বলতে থাকে, তুমি কি ভেবেছো কোর্ট তোমাকে সাজা দেয়নি বলে তুমি সাজা পাবে না? তোমাকে না ওই ভগবান সাজা দেবে। তুমি দেখবে তোমার আর ঈশিতার সব কুকীর্তি বেরিয়ে আসবে, তারপরে তোমাদের দুজনকেই না সাজা পেতে হবে। তখন কাবেরীর এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মিডিয়ার লোকজন সবাই এই ভিডিও করতে থাকলেই শালিনী রুদ্রকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ওইদিকে কাবেরীকে রোহিত, ফুলকি আর শানু আটকায়, বলতে থাকে, কি করছো তুমি, কেন এরকমটা করছো? তারপরে কাবেরীকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে শানু। এদিকে ফুলকি বলতে থাকে, জামাইবাবুকে সবার সামনে চেপে ধরতে পারলে ভালো হতো, কোথায় পালাবে দেখছি আমি। এই বলে রুদ্র পিছন পিছন আসতে থাকে ফুলকি। ওইদিকে দেখা যাবে রুদ্রকে তখনই তেওয়ারি ফোন করে। তখন তেওয়ারিকে রুদ্র বলতে থাকে, ঈশিতাকে সরিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? ঈশিতাকে সরিয়ে দিতে হবে, আমার কোনো শত্রু আমি বাঁচিয়ে রাখতে চাই না। যা শুনে ফুলকি পুরো চমকে যায়। তারপর এই সব কথাগুলো ফুলকি শুনতে থাকে আর বলতে থাকে, সর্বনাশ, এগুলো কি বলছে উনি, কি বলছে? না না, সবাইকে আমাকে জানাতে হবে, কিন্তু সবার আগে আমাকে দাদাভাইকে জানাতে হবে ঈশিতা দিদির যে বিপদ। তারপরে দেখা যাবে রায়চৌধুরী বাড়িতে সবাই মিলে যায়। যাওয়ার পরে হৈমন্তী কাবেরীকে বলতে থাকে, কাবেরী, তুই শেষ পর্যন্ত রুদ্রর গায়ে হাত তুললি কেন? ওরকম করে তুই রুদ্রকে কেন চড় মারলি সবার সামনে? বলতো, রুদ্রর একটা মান সম্মান আছে, তুই কি সেটা ভুলে গেছিস? তখনই হৈমন্তীকে কাবেরী বলতে থাকে, দিদি, তুমি জানো না ও কত বড় একটা শয়তান। তুমি এখনো ওকে বিশ্বাস করো, কিন্তু আমি বিশ্বাস করি না। এই সবকিছুর পিছনে না ওই রুদ্রই আছে। রুদ্রের আসল রূপটা আমরা বুঝতে পেরেছি, তুমি হয়তো বা এখনো বুঝতে পারোনি। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। যা শুনে হৈমন্তী পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছিস তুই কাবেরী? তুইও ওদের দলে নাম লেখালি? কি বলছিস এসব? তখন কাবেরী বলতে থাকে, না দিদি, রুদ্রর আসল রূপটা না আমরা দেখতে পেয়েছি। তুমিও যদি দেখতে পেতে না, তাহলে তুমিও চড় মারতে। তখন হৈমন্তী বলতে থাকে, কাবেরী, তুই কি বলছিস এগুলো? কি বলছিস, কেন বলছিস? তুই এরকম একটা কাজ করলি না যে লজ্জায় আমি নিজেই ওখানে যেতে পারলাম না। তখন রোহিত বলতে থাকে, জেঠিমণি, তুমি বুঝতে পারছো না, এই সব কিছু পিছনে না রুদ্রই ছিল। হয়তোবা রুদ্রর কোনো কিছু প্রমাণ হয়নি। তখনই এই কথাতেই হৈমন্তী বলতে থাকে, তাহলে প্রমাণ করতে পারলে না কেন যে রুদ্র এই সবকিছু পিছনে ছিল? ওই রুদ্রর অফিস থেকে তো বন্দুকও বের করে আনলে, তারপরে তো প্রমাণ করতে পারলে না যে ওই বন্দুকটা রুদ্ররই। ওই সবকিছু না ঈশিতা করেছে, সবকিছু। আর ঈশিতা বন্দুকটাই বা কোথায় পেলো, সেটাও তো প্রমাণ হলো না। এই ফুলকি দাস এই সবকিছু নিয়ে মেয়েটা করেছে। রুদ্রর নামে সবার কাছে এক এক কথা বলতে বলতে রুদ্রর কাছে রুদ্রকে বিষিয়ে তুলেছে সবার কাছে। এই সব কিছু এই মেয়ে করেছে। তখনই কাবেরী বলতে থাকে, কেন দিদি, তুমি রোহিত আর ফুলকিকে কেন দোষারোপ করছো? যা প্রমাণ হওয়ার সেখানেই তো হয়েছে। হয়তোবা কোর্ট কোনো প্রমাণ পায়নি, তার জন্য তো আর রুদ্র নির্দোষ হতে পারে না। তারপরে হৈমন্তী বলতে থাকে, তোদের সাথে সেই জন্য আমি কথা বলতে চাই না। আমার না এসব ভালো লাগে না। রুদ্র এসব কিছুই করেনি। শুধু শুধু ছেলেটাকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। দোষ দিয়ে সবার কাছে খারাপ বানানোর চেষ্টা করছে। কিন্তু কিচ্ছু করতে পারবে না কেউ, কিচ্ছু না। এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, যাই, তমাল দাদার সাথে একটু কথা বলে আসি। তমাল দাদাই নিশ্চয়ই এতক্ষণে সবটা শুনতে পেরেছে যে ঈশিতা দিদি সাজা হয়েছে। তমাল দাদার হলে একটু হলেও তো কষ্ট লাগছে, আর দিদিকে তো সবটা মেসেজ দিয়ে স্যার জানিয়ে দিয়েছিল। ওইদিকে দেখা যাবে তমালের খুব ভালো করে সেবা যত্ন করছে ঝিলিক। তারপরে ঝিলিক তমালকে বলতে থাকে, তমাল বাবু, আপনি তো শুনেছেন আসলে ঈশিতা 6 বছরের জেল হয়েছে। আপনার কষ্ট লাগছে তাই না? তখন তমাল বলতে থাকে, আসলে কষ্ট লাগলেও তো কিছু করার নেই বলুন। আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু কোনোভাবে যদি ঈশিতা নিজের দোষটা শুধরে নিতে পারতো, যদি একটুও নিজের ভুলটা বুঝতে পারতো। তখন ঝিলিক বলতে থাকে, জানেন তো, আমরা এরকমটা ভাবি, কিন্তু এরকমটা কিন্তু হয় না। আমিও না রুদ্ররূপের আসল রূপটা মাঝে মাঝে বুঝতে পারতাম, কিন্তু নিজের মনকে বলতাম না, এগুলো মিথ্যে, এগুলো মিথ্যে, হয়তোবা শুধরে যাবে। কিন্তু এই হয়তোবা শুধরেটাই ওরা শুধরোয় না, কখনোই শুধরোয় না। তাই সবকিছু না নিজের মতো করে মেনে নিতে হয়। তারপর দেখা যাবে তমালকে ঝিলিক বলতে থাকে, যাক, আপনার ফল খাওয়ার সময় হয়ে গেছে, আমি ফল নিয়ে আসছি। ঠিক তখনই কাবেরী চলে আসে, আর কাবেরী এসে ঝিলিককে বলতে থাকে, ঝিলিক, তমাল শুনেছে সব কথা? তখন ঝিলিক বলে, হ্যাঁ শুনেছে। তখনই কাবেরী বলতে থাকে, জানো তো, আজকে না আমার মাথাটা একদম ঠিক রাখতে পারিনি। আমিও রুদ্রের উপর রেগে গিয়েছিলাম, প্রচন্ড রেগে গিয়ে রুদ্রকে থাপ্পড় মেরে ফেলেছি। হয়তোবা ভুল করেছি, কিন্তু যা হলো না, তাতে আমার না একদমই মাথা ঠিক ছিল না। রুদ্রর অফিস থেকে জানিস তো তমাল, সে বন্দুকটা পাওয়া গেছে। তখনই রোহিত আর ফুলকি সেখানে চলে আসে। তখন ফুলকি বলে, না জেঠিমণি, তুমি একদম ভুল কাজ করনি, তুমি ঠিক কাজ করেছো। ওনার না এরকম শাস্তি হওয়ার দরকার ছিল। ওনার শাস্তি হয়নি তো কি হয়েছে, ওনার শাস্তি হবে। এই সব কিছুতে না উনি জড়িত আছে, আমি জানি তো। তারপরে দেখা যাবে ঝিলিক ফল নিয়ে আসে আর এসে বলতে থাকে, আপনাদের এখন বেরোতে হবে, আমি তমাল বাবুকে এখন ফল খাইয়ে দেবো।
তারপরেই রোহিত বলতে থাকে, তমাল তুই না ভালো নার্স পেয়েছিস রে। তখন রোহিতের কথা শুনে অবাক হয়ে যায় তমাল। তারপরেই কাবেরী ঝিলিককে বলতে থাকে, ঝিলিক মা, তোমার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? তুমি থাকাতেই না আমি আজকে কোর্টে যেতে পেরেছিলাম। তখনই ঝিলিক বলতে থাকে, না না, কি বলছেন এগুলো? আমি তো কত অন্ধকারের মধ্যেও থেকেছি, কত খারাপ জায়গায়ও থেকেছি। তার থেকে আমার আর কি, আমি তো দূরে থেকেই অভ্যাস, আমার সমস্যা হয় না, আপনারা চিন্তা করবেন না। তারপর রোহিতকে নিয়ে ফুলকি কোথার জন্য বেরিয়ে যায়। এদিকে ঝিলিক জোর করে তমালকে খাওয়াতে থাকে। তারপরে দেখা যাবে রোহিতকে নিয়ে ফুলকি থানায় চলে যায় অংশুর কাছে। তখন অংশু বলতে থাকে, কি ফুলকি, কি হচ্ছে তোমরা এখানে? সব ঠিক আছে তো? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই, আসলে আমাদের না ঈশিতা দিদির ওখানে না একবার যেতে হবে। তখনই অংশু বলতে থাকে, কেন? তখন ফুলকি বলতে থাকে, আরে জানো না, আমি যখন কোর্ট থেকে বেরিয়েছিলাম না, তখন আমি শুনেছিলাম জামাইবাবু কেউ একজনকে ফোন করে বলছে ঈশিতার মুখটা বন্ধ করে দিতে হবে, শত্রুকে চিরতরে শেষ করে দিতে হবে। তখন রোহিত বলতে থাকে, কি বলছো ফুলকি? তাহলে ডিটেলসে তুমি সবটা কেন বললে না? কেন বললে না তুমি? তখন ফুলকি বলতে থাকে, স্যার আমি বললে কি আর আপনি শান্তিতে থাকতেন বলুন তো? আপনি তো সরাসরি জামাইবাবুর অফিসে গিয়ে তারপরে তার কলার ধরতেন। দেখলেন না কোর্টে যে কাণ্ডটা করলেন? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ রোহিত, তুমি কিন্তু এটা ভুল করেছো। তখন ফুলকি বলতে থাকে, দাদা ভাই, এখন গিয়ে আমাদেরকে সবটা জানাতে হবে আর বলতে হবে, চিংড়ি দিদিকে সাবধান করতে হবে। তখন রোহিত বলে, এভাবে এখানেও যেমন প্রোটেকশন ছিল সেখানেও প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তখনই অংশু বলতে থাকে, হ্যাঁ আমাদেরকে যেতে হবে। ওইদিকে দেখা যাবে রুদ্র থম মেরে বসে থাকে। তখনই শালিনী সেই ভিডিওগুলো বারবার দেখতে থাকে মিডিয়ার, যেগুলো নিউজে কভার হচ্ছে। তখন শালিনী বলতে থাকে, এগুলো না নেওয়া যাচ্ছে না। এই চর মারা সবার সামনে এত অসম্মান আর নিতে পারছি না। তখন তেওয়ারি আসে, আর আসলেই শালিনী বলতে থাকে, কি তেওয়ারি, কিছু বলবে? তখনই তেওয়ারিকে দেখে রুদ্র রেগে যায় আর বলতে থাকে, তুমি এখন এসেছো না? কেন এসেছো? বলো কেন এসেছো? ফোনটা ধরতে পারো না তাই না? তারপরে শালিনী বলতে থাকে, রুদ্রদা একটু মাথাটা ঠান্ডা করো। তখন রুদ্র বলতে থাকে, তোমাকে বলেছিলাম না বন্দুকটা এখান থেকে নিতে পারোনি কেন? তখন তিওয়ারি বলে, দাদা আমি তো দেখিনি ঈশিতা ম্যাডামকে এখানে বন্দুকটা রাখতে। তখন শালিনী বলতে থাকে, রুদ্র তুমিই না এখানে রেখেছিলে, মনে নেই তোমার? মাথাটা ঠান্ডা করো, ভাবো ঈশিতাকে কি করে সরিয়ে দেওয়া যায়, ঈশিতার নামের পাশে কি করে চন্দ্রবিন্দু বসানো যায়, বুঝতে পেরেছো? তখনই তেওয়ারি বলতে থাকে, দাদা আমি একটা কথা বলবো। তখন রুদ্র বলে, আবার কথাও নাকি বলবে, বলো। তখন তেওয়ারি বলে, আসলে জেলের মধ্যে একজন মহিলা আছে টগর দাস নামে, সে অন্য থানায় ছিল, আজকে নবাবগঞ্জ থানায় তাকে শিফট করা হবে। তখনই শালিনী বলতে থাকে, সে পারবে কাজটা করতে? তখন তেওয়ারি বলে, হ্যাঁ, সে এই কাজই করে থানায় ঢুকেছে, তাই সে চন্দ্রবিন্দুটা বসাতে পারবে, অস্ত্র দিলে সে কাজটা করতে পারবে। তখন রুদ্র বলে, খুন করতে পারবে তো? তখন তেওয়ারি বলে, হ্যাঁ দাদা পারবে। তারপরে এই বলে ওরা প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে অংশুকে নিয়ে সেই থানায় যায় রোহিত আর ফুলকি। তখনই গিয়ে থানার অফিসারকে সবটা জানায় ফুলকি আর রোহিত। তখনই অফিসার রেগে যায় আর বলতে থাকে, আপনাদের পার্সোনাল ব্যাপারে আমরা কেন প্রোটেকশন দেবো বলুন তো? তখনই অংশু রেগে যায় আর বলতে থাকে, আপনি এরকম করে কেন কথা বলছেন? তখনই সেই অফিসার মাইতি বলতে থাকে, আপনার এখানে আসার আগে ভাবা উচিত ছিল, আপনাদের এটা ফ্যামিলি ম্যাটার, আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু অনেক কেচ্ছা বেরোচ্ছে। ওই ঈশিতা রায়চৌধুরী রুদ্র সান্যালের সাথে সম্পর্ক ছিল, তারপরে এখন আবার তাকে মারার চেষ্টা করছে। এগুলো কিন্তু সবকিছু বেরিয়ে যায়। তাই এগুলো না আমরা শুনতে চাই না। পার্সোনাল কেচ্ছা আমরা শুনতে চাই না। তখন রোহিত বলে, দেখুন ঈশিতার লাইফে এমনিতেও ঠেট ছিল, তাই আমরা না ওকে প্রোটেকশন দিতে চাই, ওকে মেরে ফেলার চেষ্টা করা হবে। তখন ফুলকি বলতে থাকে, আমি শুনেছি রুদ্রূপ সান্যালকে কাউকে বলার কথা যে ঈশিতাকে চুপ করিয়ে দিতে হবে। তখন অফিসার বলে, সেগুলো আমরা কেন শুনবো বলুন তো? আপনাদের পার্সোনাল ম্যাটারে আমরা কেন সময় নষ্ট করব? তখনই অংশ বলতে থাকে, থাক ফুলকি, চলো, ওনাকে দিয়ে কিচ্ছু হবে না, চলো আমরা বেরিয়ে যাই। তখনই মাইতি বলতে থাকে, হ্যাঁ তাহলে হবে না যখন এখানে এসেছেন কেন? কোথা থেকে চলে আসে? আপনার আসার আগেই ভাবা উচিত ছিল আপনাকে আমি হেল্প করবো কিনা। তারপরে অংশু ওদেরকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে তখন ফুলকির চোখে পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা। তারপরে ও অংশুকে বলতে থাকে, দাদা ভাই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ হয়তো, অনেক বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, জেলারে সব কয়েদিদের জন্য, সব খুশি দেওয়ার জন্য এই কাজটা করা হয়। তখনই রোহিত আর ফুলকি প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করে আর বলতে থাকে, এই প্রোগ্রামে অনেক ভিড় থাকবে তো, অনেক লোকজন আসবে, সেই মধ্যে কিছু একটা করার হয়তোবা প্ল্যান করবে ওই রুদ্ররূপ সান্যাল। তাই ঈশিতা দিদিকে যে করে হোক আমাদেরকে বাঁচাতে হবে। তো বন্ধুরা, রোহিত আর ফুলকি কে পারবে ঈশিতাকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।